আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলু আর আটা দিয়ে দারুণ মজাদার একটা লবঙ্গ লতিকা সমোচা রেসিপি শেয়ার করব। আমি এই নাস্তাটা লবঙ্গ লতিকা পিঠার যে ডিজাইনটা হয় ওইটা দিয়েছি, যার জন্য লবঙ্গ লতিকা সমোচা বলছি। এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। বিকেলের নাস্তায় একদম কম উপকরণে কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। আলুর এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে চাইলে 1 চিমটি পরিমাণ কালো জিরা দিতে পারেন, তবে আমি এটাকে স্কিপ করছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে কিন্তু মেশাতে হবে। শুকনো উপকরণগুলো যখন হাত দিয়ে এভাবে মুঠি দিবেন, যখন দেখবেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে জোরজুরি হয়ে ভেঙে গেছে, তখন কিন্তু বুঝতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে। এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডোয়ের মতোই হবে। আর অবশ্যই শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যে আপনার এই সমোচাটা কতটা ক্রিস্পি হবে সেটা বোঝা যাবে। ডোটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এটাকে কিন্তু বেশ কিছুটা সময় আমি মুথে নিয়েছি। এখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে সমোচার ভিতরে যে পুরটা ওইটা রেডি করে নিব। তার জন্য 3টা মাঝারি সাইজের আলু নিয়েছি। এখন এগুলা থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আমি একটা ফিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন। আলুগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে এই আলুগুলোকে আমি আবারও কিছুটা সময় খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এখন হচ্ছে এই আলুগুলোকে আমি ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিব। আমি একটা নাইফ দিয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে দিতে পারেন। এতে করে এই আলুগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। একদম কম সময়ে কিন্তু এই আলুগুলো সিদ্ধ হয়ে যায়। প্রত্যেকটা আলুকে আমি খুব ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। 2 কাপ পানি দিয়ে কিন্তু এই আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে গরম থাকা অবস্থায়। এখন হচ্ছে এই ম্যাশ করা আলুগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে আমি 1 টেবিল চামচ তেল, 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 2টা থেকে 3টার মতো রসুনের কোয়া আর 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। এই পুরটা তৈরি করতে এত বেশি মশলা লাগে না। হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। দেখেন পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আগে থেকে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন এই আলুটা আর হচ্ছে পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে কিছুটা সময় মিশিয়ে নিব। যখন দেখব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি 1/2 চা চামচ করে দিয়েছি। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিব, তবে জালটা নিজেদের পছন্দ মতো দেওয়াই ভালো। এখানে কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি পরে আরও কিছু মশলা অ্যাড করছি। জিরে গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি। আলুর পুরটা কিন্তু একদম রেডি। এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে যে আমি আটার ডোটা রেডি করে রেখেছিলাম ওইটা নিয়ে আসছি। এখন এটাকে আবারও কিছুটা সময় খুব ভালোভাবে মুথে নিয়েছি। কিছুটা সময় ময়ান করা হয়ে গেলে আমি হচ্ছে এটাকে লম্বা একটা রুলের মতো তৈরি করে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে একটা নাইফ দিয়ে আমি সমানভাবে লেজিগুলো কেটে নিচ্ছি। এইভাবে যদি লেজিগুলো কাটেন তাহলে সবগুলো লেজি একদম সমান হবে আর নাস্তাগুলোও একদম সমান হবে, ছোট বড় হবে না। এই পর্যায়ে এসে আমি এক একটা লেজি হাতে নিয়ে এরকম গোল ভোলের মতো করে রেখে দিচ্ছি।
যে কোনো পিঠা অথবা নাস্তা বানানোর ক্ষেত্রে যদি এইভাবে ডোটা আগে থেকে রেডি করে রেখে দেন লেচিগুলোকে, তাহলে আপনার এই কাজটা সহজ হয়ে যায় করতে। সবগুলো লেচি আমি এরকম বলের মতো করে রেখে দিচ্ছি। আর এই লেচিগুলোকে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। আর একটা লেচি আমি নিয়েছি, একটা রুটি তৈরি করে নিব। বাকি লেচিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে রুটিটা তৈরি করব। রুটিটা আঁকা বাঁকা হলে সমস্যা নাই, তবে এত বেশি বড় করা যাবে না। মোটামুটি পাতলা টাইপের একটা রুটি তৈরি করতে হবে, রেগুলার যে রুটিগুলো আমরা বানাই। রুটিটা কিন্তু হয়ে গেছে। এখন আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো দিবেন। আমি সবগুলোতে কিন্তু সেমভাবে দিয়ে দিচ্ছিলাম। এখন হচ্ছে একটা পাশ থেকে রুটিটাকে এভাবে ভাঁজ করে নিব। অল্প একটু পানি লাগিয়ে নিতে হবে সবগুলোর মধ্যে, তাহলে খুব ভালোভাবে এই সাইডগুলো সিল হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এটা কিন্তু একদম সহজ, যে কেউ দেখে বুঝে নিতে পারবেন। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। তারপর একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। তো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুব সহজ। চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করে নিয়েছি। অল্প একটু লেচি দিয়ে দিচ্ছি। লেচিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরে বেশি আসছে। লেচিটাকে ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। একবারে 4টা লবঙ্গ লতিকার সমোচা দিয়ে খুব ভালোভাবে এগুলাকে ভেজে নিব। উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আমি উপর থেকে এভাবে তেল দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার, সেই সাথে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা সমোচা, বাট আমি শুধু পিঠাই বলে ফেলতেছি। কোনো ব্যাপার না, পিঠা অথবা সমোচা যাই বলেন, খেতে আবার দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, সেই সাথে মজাদার হয়েছে। তো একটা ব্যাচ আমি ভেজে নিয়েছি, এখন আবারও কিছুটা ছিল ওইটা ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়েছি, কারণ তেলটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেছে, যার জন্য তাড়াতাড়ি কালার চলে আসবে, খুব ভালোভাবে এটা ক্রিস্পি হবে না। এখন আমি তেল ঝরিয়ে কিন্তু উঠিয়ে নিয়েছি। আর সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। আর নাস্তাগুলো এত এত বেশি ক্রিস্পি আর টেস্টি হয়েছে কি বলবো। আমি তো বলবো বিকেলের জন্য একদম কম উপকরণে পারফেক্ট একটা নাস্তা হচ্ছে এই লবঙ্গ লতিকার সমোচাগুলো। যদি ভালো লাগে প্লিজ ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 2টা মাত্র উপকরণ দিয়ে একটা স্পেশাল পিঠা তৈরি করব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পিঠাটা একদিন বানিয়ে আপনি চাইলে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সেই সাথে ভিডিওতে থাকছে অনেকগুলা টিপস, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকে নতুন রেসিপি। গোলাপ পিঠাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটা খামির তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, সেই সাথে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। 5 থেকে 6 মিনিট জাল করার পর কিন্তু পানিটা এভাবে ফুটে উঠবে। পানিটার মধ্যে যখন বলকটা চলে আসবে, দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। এখানে কিন্তু চালের আটাও দিতে পারেন, আবার চাইলে ময়দাও দিতে পারেন। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে একটা খামির বানিয়ে নিব। প্রথমে অল্প আটা দিয়েছি, লাগলে কিন্তু পরে দেওয়া যাবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমার মনে হচ্ছে যে আরেকটু আটা লাগবে। পরে আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। 3 কাপ পানির জন্য কিন্তু টোটাল এখানে 2.5 কাপ আটা লাগছে। আপনাদের কাছে আটার কোয়ালিটি অনুযায়ী কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
খামিরটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। এতে করে এই ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা ছড়ানো প্লেটে রেখে ঠান্ডা করে খুব ভালোভাবে এটাকে মুথে নিব। এই পিঠাটা বানানোর জন্য কিন্তু এই ডোটা খুব ভালোভাবে সফট করে মুথে নিতে হবে একটু সময় নিয়ে। ডোটা খুব ভালোভাবে সফট করে মোথা হয়ে গেছে। এখন এখান থেকে অল্প একটু লেচি নিয়ে নিচ্ছি। অল্প একটু লেচি আমি নিয়ে নিচ্ছি। আর বাকি যে ডোটা আছে এটা কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, না হলে কিন্তু এই ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে। ডোটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে লেচিটা নিয়েছি ওইটাকে আবারও কিছুক্ষণ মুথে নিয়েছি। খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেলে এই ডোটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা যদি আঁকা বাঁকা হয় তাহলে কোনো সমস্যা নাই। আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আরও অনেকটা বেশি করে ডো একসাথে নিয়ে একটা রুটি বড় সাইজের করে নিতে পারেন। বড় এই পিঠাটা থেকে কিন্তু কুকি কাটার অথবা বয়ামের মুখা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে। গোলাপ পিঠা তৈরি করার জন্য যে রুটিটা বানাচ্ছি এটা কিন্তু রেগুলার রুটির মতোই পাতলা হবে। যদি আপনারা আটা ছাড়াও চালের গুঁড়ি অথবা ময়দা দিয়ে তৈরি করেন সেমভাবেই বানাতে হবে। রুটিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন একটা কুকি কাটার নিয়েছি আর এটা দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকে তাহলে কিন্তু বয়ামের যে মুখা আছে ওইগুলা ব্যবহার করতে পারেন। বাকি যে সাইডের অংশটা আছে ওইটা কিন্তু ফেলে দিব না, রেখে দিব। পরবর্তীতে আবার রুটি তৈরি করে নিব। আর এখানে লাগবে একটা চিরুনি, এটা ডিজাইন করে নেব। এটা ছাড়াও কিন্তু আপনারা বানাতে পারবেন, তবে ডিজাইনটা করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি শুধু একটা পাশ এভাবে ডিজাইনটা করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সেমভাবে কিন্তু সবগুলো এভাবে ডিজাইন করে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করে নিব। এটা বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন। আর প্রত্যেকটা লেয়ারের এক সাইডে কিন্তু যে সাইডটাতে ডিজাইন করছি না ওই সাইডটাতে কিন্তু পানি লাগিয়ে নিতে হবে। অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন, তাহলে এই গোলাপের পাপড়িগুলো একটা আরেকটার সাথে খুব ভালোভাবে সিল হয়ে যাবে। না হলে কিন্তু ভাজার সময় পাপড়িগুলো খুলে আলাদা হয়ে যাবে। আর আমি কিভাবে এই পিঠাটা বানাচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন। এটা কিন্তু সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আরও কয়েকটা পদ্ধতিতে গোলাপ পিঠা বানানো যায়, তবে এটা কিন্তু সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আমি এইভাবে পাপড়িগুলো জয়েন করে নিয়েছি। আমি টোটালি 12টা পাপড়ি একসাথে জয়েন করে পিঠাটা বানিয়েছি। আপনারা চাইলে আরও কম করে বানাতে পারেন, তাহলে ছোটো হবে। আমি একটু বড় করে গোলাপ পিঠাটা বানিয়েছি। গোলাপ পিঠাটা একটু বড় করে বানালে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন পাপড়িগুলো ঠিক করে দিচ্ছি যাতে সুন্দরভাবে গোলাপটা ফুটে ওঠে। দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে গোলাপ পিঠাটা। আর সেমভাবে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আর এখন কিন্তু পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা কুসুম গরম হওয়ার পরেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিব। একটা একটা করে পিঠা আমি ভেজে নিব। যেহেতু পিঠাগুলো অনেকটাই বড় আর সবগুলো একসাথে যদি ভাজতে চাই তাহলে পাপড়িগুলো ভেঙে যাবে। কড়াইয়ে কিন্তু আমি বেশ অনেকটা তেল দিয়েছি, তারপরে পিঠাটা কিন্তু ডুবে নাই, যার জন্য আমি একটা চামচ দিয়ে তেল উপরে দিয়ে দিচ্ছি। এতে করে নিচেরটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর উপরেরটাও। আর এইভাবে যদি পিঠাগুলো ভেজে নেন তাহলে কিন্তু পাপড়িগুলো একটাও ভাঙবে না, সবগুলো একদম আস্ত থাকবে, আরও বেশি ফুলে উঠবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। পিঠাগুলোকে একবারেই কিন্তু ভাজা যাবে না, অর্ধেক ভেজে এটাকে উঠিয়ে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর আবারও এগুলোকে তেলে ভেজে নিব। তো দেখেন পিঠাটা কিন্তু পুরোপুরি ক্রিস্পি হয় নাই, আমি এটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি যে পিঠাগুলো আছে সবগুলোই ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা কিন্তু একবার ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এখন আবারও পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এবার একসাথে আমি 3 থেকে 4টা করে পিঠা ভেজে নিচ্ছি, কোনো সমস্যা হবে না, পাপড়িগুলো ভাঙবে না। আর এখন কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যতক্ষণ না পিঠাগুলো একদম ভিতর থেকে ক্রিস্পি হয়েছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি।
আর পিঠাগুলো যখন দ্বিতীয় ব্যাচে এভাবে ভাজা হয়ে যাবে তখন এই পিঠাগুলোকে ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে রেখে সংরক্ষণ করতে পারেন প্রায় মাস জুড়ে। আর যখন ইচ্ছে হবে তখন এগুলাকে আবারও ডিপ ফ্রাই করে শিরায় ডুবিয়ে খেয়ে নিতে পারবেন। তো আমি এভাবে সবগুলো পিঠা খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। সেই সাথে একটা রিকোয়েস্ট করছি, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছেন আর আমার রেসিপিটা দেখছেন, যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে এই পিঠাগুলো খাওয়ার জন্য একটা শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির জায়গায় গুড় দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। যেই কাপে চিনিটা দিয়েছি ওই কাপের অর্ধেকটা দিয়ে দিচ্ছি পানি। চিনির এই শিরাটাতে এত বেশি পানি দেওয়া যাবে না, কারণ আটালো একটা শিরা তৈরি করতে হবে। ফ্লেভারের জন্য 1 চিমটি পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি, যেটাকে মিষ্টি জিরা বলে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার শিরাটা কিন্তু একদম রেডি। এরকম 1 তার 2 তার হলে বুঝবেন যে শিরাটা একদম রেডি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু ফুড কালার, যাতে খুব সুন্দর একটা কালার আসে আর পিঠাগুলো দেখতে সুন্দর হয়। চুলার আঁচটাকে কিন্তু একদম অফ করে দিব, কারণ শিরাটা একদম রেডি হয়ে গেছে। যদি আপনি পাতলা শিরা করেন তাহলে পিঠাগুলো কিন্তু নরম হয়ে যায়, আর এই শিরাটা দিলে পিঠাগুলো একদম ক্রিস্পি থাকে, যার ফলে শিরায় ডুবানোর পরও এই পিঠাটা 1 থেকে 2 দিন ক্রিস্পি থাকবে। তো সবগুলো পিঠার মধ্যে আমি এভাবে শিরা দিয়ে দিচ্ছি, এতে করে ভিতর পর্যন্ত আর কি শিরাটা ঢুকবে। তো একদম সহজ আর মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব সাবুদানা দিয়ে কাচের মিষ্টি। নামটা শুনে অনেক বেশি কঠিন মনে হলেও মিষ্টিটা বানানো কিন্তু একদমই সহজ। মিষ্টিও বলতে পারেন, আবার রসমালাইও বলতে পারেন। নো ফেল একটা মিষ্টি বা রসমালাইয়ের রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবেন। অনেক বেশি সফট। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে নতুন রেসিপি। কাচের এই মিষ্টিগুলা তৈরি করার জন্য প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে সাবুদানা। আমি একটা স্ট্রেনারে নিচে একটা মিক্সিং বোল নিয়েছি। তারপর আমি কিছুটা পানি দিয়ে এই সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। স্ট্রেনারের উপরে রেখে যদি এভাবে সাবুদানাগুলো ধুয়ে নেন, পানিটা কিন্তু খুব তাড়াতাড়ি ঝরে যাবে। ভিজিয়ে রাখার কোনো দরকার নাই। আমি হাফ কাপ নিয়েছি, চাইলে আপনারা পরিমাণে বেশি নিতে পারেন। সাবুদানাটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে করে পানিটা ভালোভাবে ঝরে নিচে পড়ে যায়। 1 কাপ সাবুদানা অনেকে আছেন 1 কাপ পানির মধ্যে ভিজিয়ে রাখেন, এতে করে সাবুদানাগুলো অনেক বেশি নরম হয়ে যায়, একদম স্টিকি একটা টেক্সচার চলে আসে, যার জন্য মিষ্টির শেপটা দিতে পারেন না। এইভাবে যদি করেন তাহলে সাবুদানাগুলো ঝরঝরে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1 টেবিল চামচ চিনি। এখন হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। দেখেন আমার হাতে কিন্তু একটুও লাগছে না, তেল অথবা ঘি মাখানোর কোনো দরকার নাই। খুব ভালোভাবে সাবুদানার এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হচ্ছে রসমালাইয়ের শেপটা দিয়ে দিব। চাইলে ছোটো গোল করেও দিতে পারেন, আমি একটু লম্বাভাবে তৈরি করে নিব। দেখেন খুব ভালোভাবে কিন্তু সবগুলো মাখানো হয়ে গেছে। একটা ডো তৈরি করে নিয়েছি, এটা কিন্তু একদম নরম হয় নাই। যদি আপনারা পানি আর হচ্ছে সাগু সম পরিমাণে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়, ওইটা আন্দাজ করা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এইভাবে স্ট্রেনারে রেখে ধুয়ে যদি চাকনির মধ্যে রেখে দেন কিছুটা সময়ের জন্য, পানিটা ঝরে যাবে আর এগুলো একদম জোরে হয়ে যাবে। এখন হচ্ছে আমি এভাবে রসমালাইয়ের শেপটা দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু গোল করেও দিতে পারেন। আসলে এই মিষ্টিগুলো কিন্তু নো ফেল, যে কেউ বানিয়ে নিতে পারবেন। সবগুলো কিন্তু আমি সেমভাবে বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু হাতে ঘি অথবা তেল লাগাই নাই, এভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। সবগুলো মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিচ্ছি। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল না।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন। চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারবেন। আমি এই দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি। আর এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না, চাইলে কিন্তু তারা এটা স্কিপ করতে পারেন। এক থেকে দুইটা বলক আসার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সাবুদানার মিষ্টিগুলো। সাবুদানার এই মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো কিন্তু একদমই ভাঙবে না, ভয়ের কিছু নাই। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট পর দেখেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর মিষ্টিগুলোর মধ্যে একটা পানি কালার চলে আসছে, মানে কাচের মতো স্বচ্ছ হয়ে আসছে। সাবুদানার এই মিষ্টিগুলো হতে কিন্তু একদমই সময় লাগে না। এই রসমালাইগুলো মাত্র 10 মিনিটে আপনি তৈরি করে নিতে পারবেন। তো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে, আপনারা দেখি বুঝতে পারবেন। যখন দেখবেন এরকম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে, সাদা সাদা যে একটা ভাব থাকে সাবুদানার মধ্যে ওইটা নাই, তখন কিন্তু নামিয়ে নেবেন। তো আমার এটা হয়ে গেছে। আর দুধটাও কিন্তু মালাইয়ের মতো হয়ে গেছে, অনেক বেশি ঘন। এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। এই ডেজার্টটা যদি আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলেও কিন্তু অনেক বেশি মজার হয়। আবার চাইলে এইভাবেও খেয়ে নিতে পারবেন। সাবুদানার এই কাচের পায়েসটা বা মিষ্টি অথবা রসমালাই যাই বলেন, কতটা সফট হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে প্রেস করার পরেই বুঝতে পারবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোনো রকম আটা ময়দা বা চালের গুঁড়া ছাড়াই সামান্য আতপ চাল দিয়ে 5 সেকেন্ডের মধ্যেই কিভাবে এরকম একটা রেশমি পিঠা তৈরি করা যায়, আবার এই পিঠাটাই বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায়। তাছাড়াও কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা পানির বোতল ইউজ করে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। এই পিঠাটাকে অনেকে রেশমি পিঠা অথবা ঝিলমিল পিঠাও বলে থাকে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। রেশমি পিঠা বা ঝিলমিল পিঠা তৈরি করার জন্য আগে থেকে কিছুটা চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি হাফ কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা আগে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। চাইলে কিন্তু ভাতের চালটাও নিতে পারেন। 4 থেকে 5 ঘন্টা পর কিন্তু এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে শিলপাটায় বেটেও নিতে পারেন। তবে ব্লেন্ডার অথবা বাটার যেটাই করেন, এটি কিন্তু এত পাতলা করে বাটা যাবে না, বা ব্লেন্ডার করার সময় এত বেশি পানি দেওয়া যাবে না। সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিহি একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে। তো দেখেন আমি খুব ভালোভাবে একদম মিহি করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এই চালগুলোকে কিন্তু একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে যদি কোনো দানা দানা বা চালের কণা থাকে এটা থেকে যাবে স্ট্রেনারে। খুব ভালোভাবে একটা চামচ দিয়ে এভাবে আমি ছেঁকে নিচ্ছি। পাতলা করা কিন্তু যাবে না, এভাবে একটু ছেঁকে নিতে হবে। যেহেতু এই ব্যাটারটা একটু ঘন টাইপের, তাই চামচ দিয়ে এভাবে ডলে ডলে ছেঁকে নিচ্ছি। চাকা হয়ে গেলে দেখবেন উপরে কিছুটা দলা দলা আছে, এটা কিন্তু ফেলে দিতে হবে। আমি এখন একটা জিনিস দেখাচ্ছি। এই যে ব্যাটারটা, এটা কিন্তু অনেক বেশি ঘন, এখানে কিছুটা পানি অ্যাড করতে হবে। তার আগে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে আমি আটা দিয়ে দিচ্ছি, এরকম রেগুলার চামচ দিয়ে উঁচু উঁচু করে 2 চামচ।
অবশ্যই আটা অথবা ময়দা যেটাই হাতের কাছে থাকে ওটা দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মনে হচ্ছে ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব, তবে একসাথে দিব না, অল্প অল্প করে দিব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু বলে বোঝাতে পারবো না, এটা আপনারা দেখে বুঝে নেবেন। দেখেন আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো হবে পানি দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা কীরকম হলে এই পিঠাগুলো একদম পারফেক্ট হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। এবার দেখেন চামচের মধ্যে আমি অল্প ব্যাটার নিয়ে উপর থেকে ছেড়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু ওই যে নিচের ব্যাটারটার সাথে মিশতে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগছে, সাথে সাথেই কিন্তু মিশে যাচ্ছে না। তাহলে বুঝবেন যে আপনার এই ব্যাটারটা তৈরি করা একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি। ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় পিঠাগুলো কিন্তু একদমই হবে না। আর এখন হচ্ছে আমি একটা এরকম বোতল নিয়েছি। এরকম বোতল আসলে সবার ঘরেই থাকে। আর বোতলের যে মুখটা ওইটা আমি হচ্ছে এভাবে ছিদ্র করে নিয়েছি, একদম চিকন চিকন করে আর কি ছিদ্র করে নিয়েছি। এখন ব্যাটারটা এই বোতলের মধ্যে আমি ঢেলে দিব। যদি এই জিনিসটা আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো পলি ব্যাগের মধ্যে এই ব্যাটারটা দিয়ে তারপর এই বোতলের ভিতরে ব্যাটারটাকে ঢুকিয়ে নিতে পারেন। আমি সবটা ব্যাটার দিব না, কারণ 2 কালার করে বানাবো, অর্ধেকটা সাদা করে অর্ধেকটা হচ্ছে অরেঞ্জ কালার করে। তো এখন দেখিয়ে দিচ্ছি কীরকম হবে, ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা, ছিদ্রগুলো ঠিকঠাক হয়েছে কিনা। তো এইভাবে দেখবেন যদি এরকমভাবে পরে সবগুলো ছিদ্র দিয়ে চিকন চিকন করে তাহলে বুঝবেন একদম ঠিকঠাক আছে। আর এখন কিন্তু আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে একদম লোতে রাখতে হবে। তারপর উপর থেকে এভাবে ঘুরিয়ে এলোমেলোভাবে দিলেই হয়ে যাবে রেশমি পিঠা। এই পিঠাটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন, কোনো নিয়ম নাই। উপর থেকে এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনি দিতে দিতেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। পিঠাটা উপর থেকে এভাবে ঘোরাতে থাকবেন আর দেখবেন পিঠাটা হয়ে গেছে। অবশ্যই চুলার আঁচটাকে একদম লোতে করে রাখবেন। আর এখানে কোনো তেল ইউজ করা যাবে না। তারপর আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটাকে যেভাবে প্রথমে রাউন্ড শেপ করে দিয়েছি ওইভাবেও রাখতে পারেন, তবে আমার কাছে এভাবেই ভালো লাগে, তার জন্য আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। এই পিঠাটা হতে একদমই সময় লাগে না। আপনি যখন বানানো শুরু করবেন ইচ্ছে হবে বানাতেই থাকি, এতটাই মজা লাগে বানানো, অনেক বেশি ভালো লাগে। এই পিঠাটা বানানোর জন্য কোনো নিয়ম নাই। এটা হচ্ছে উপর থেকে আপনি এভাবে ঘোরাতে থাকবেন, আপনার পছন্দ মতো ডিজাইন হয়ে যাবে। আর দেখেন আমি এটা ঘোরাতে ঘোরাতেই কিন্তু পিঠাটা হয়ে গেছে। আর কিছুক্ষণ পর পর কিন্তু এই ফ্রাই প্যানটা কিন্তু মুছে দিবেন। আমার তো ইচ্ছে হচ্ছিল আরও বানাতেই থাকি, এত বেশি ভালো লাগছিল এই পিঠাগুলো বানাতেই থাকতে ইচ্ছে করছিল। তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানিয়ে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আমি কালার মিক্সড করে আবারও কিছুটা পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলো কিন্তু 3-4টা কালার দিয়ে বানালে অনেক বেশি সুন্দর দেখা যায়, তবে আজকে আমি শুধু একটা কালার ইউজ করব, আর সেটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। এই কালারটা দিয়েও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, আর এটা শুকানোর পর কিন্তু কালারটা আরও বেশি ফুটে উঠবে। তো বাকি যে আমার ব্যাটারটা ছিল ওইটার মধ্যে 2 ফুটার মতো আমি ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সেমভাবে বানিয়ে নিয়েছি। গুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে দেখেন। এখন এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে হবে, তারপর আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। শুকানোর পর দেখেন পিঠাগুলো একদম এত বেশি ক্রিস্পি হয়েছে, একদিনেই কিন্তু শুকিয়ে যাবে, কারণ এই পিঠাগুলো অনেক বেশি পাতলা হয়। এই পর্যায়ে এই পিঠাগুলো বছর 2 বছর সংরক্ষণ করে রেখে দিতে পারেন, মাঝে মধ্যে রৌদ্র লাগালেই হয়ে যাবে। যখন ইচ্ছে করবে এইভাবে তেলে ভেজে খেয়ে নেবেন। আর পিঠাগুলো দেখেন তেলে ভাজার পর এক একটা ফুলে একদম ডবলের ডবল হয়ে গেছে। এই পিঠাগুলো ভাজতে কিন্তু 30 সেকেন্ডও লাগে না। গরম তেলের মধ্যে দিবেন, এপাশ উল্টে উঠিয়ে নেবেন।
কারণ একটু বেশি রাখলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, এতে করে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে আর ক্রিস্পি হয়ে যায়। তো সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে অসম্ভব মজাদার হয়। অল্প পিঠা ভেজে নিলেই দেখবেন অনেকগুলো হয়ে গেছে, কারণ এক একটা পিঠা 3টার সমান ফুলে মোটা হয়। তো গরম থাকা অবস্থায় উপর থেকে কিছুটা চিনি আমি দিয়ে দিচ্ছি, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। বলতে পারেন গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। গ্রামের মানুষ আগে বিবাহ বলেন বা মেহমান আপ্যায়নে এই পিঠাটা তৈরি করত। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।